বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার আয়োজনে বাংলাদেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে 800 থেকে 900 কোটি টাকার একটি স্টার্ট আপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। খুব শিগগিরই সার্কুলার জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন গভর্নর। বাংলাদেশে উদ্বোধনী উদ্যোক্তার অভাব নেই জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, স্টার্ট আপ তহবিলের সংকটে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরু করতে পারে না। আর এই কারণেই বাংলাদেশ ব্যাংক 800 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসা করার ক্ষেত্রে বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স পাওয়া সহ সরকারি লাল ফিতার দৌরাত্ম্য বেশি বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের ভোগান্তির কথা জানিয়ে আশিক চৌধুরী বলেন, 40 দেশের 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী সম্মেলনে অংশ নিয়েছে। আর এসব বিনিয়োগকারীদের চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখানো হবে। এই ফান্ডটা আমরা এই $1 মিলিয়ন আগামী 2 বছরের মধ্যে লঞ্চ করতে চাই। ইট হ্যাজ টু বি ভেরি ইউনিক আইডিয়া এবং বাংলাদেশের সমস্যা সমাধান করে এরকম হতে হবে। For us, this is a great opportunity to come here, to connect with our portfolio companies, to meet more portfolio companies. Originally from the US, but I'm coming from Singapore. How to extend our support to this group of innovative minds so that they can flourish. We need to create that environment. We need to make Bangladesh attractive for them to innovate, not to leave the country, not to keep their earnings outside, bring it home, grow it at home. I would be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks. রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। 4 দিন ব্যাপী এই সামিটে যোগ দিয়েছেন 40টি দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা। এ নিয়ে আরও খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন। রুহুল, আপনি সম্মেলনে আছেন, একটু জানাবেন সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কিনা আর কি থাকছে এই দ্বিতীয় পর্বে? প্রথম দিন সম্মেলনের প্রথম দিনটা দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে সকাল থেকে ছোট ছোট করে বিভিন্ন রকম সেমিনার বা সেশন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে বিষয় ভিত্তিক। ধরুন, স্টার্ট আপ নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশের সেক্টরাল আলোচনা হচ্ছে, প্রযুক্তি খাত নিয়ে আলোচনা হচ্ছে, কৃষি খাত নিয়ে আলোচনা হচ্ছে, পোশাক খাত নিয়ে আলোচনা হচ্ছে। এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আলোচনাগুলোই সীমাবদ্ধ। এর বাইরে আরেকটি দিক আছে, জানেন যে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, তাদের বড় একটি অংশকে ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তারা কারখানা পরিদর্শন করছেন এবং তাদের জন্য, অর্থাৎ দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য যে কারখানা নির্মাণের যে জমি প্রস্তুত করা হয়েছে, সেই জমিগুলো তাদেরকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেটি করা হচ্ছে মূলত চট্টগ্রামে এবং চট্টগ্রামের মিরসরাইতে। আপনি জানেন যে সেদিকে বড় কিছু ইন্ডাস্ট্রিয়াল সিটি করার উদ্যোগ গত সরকারে নিয়েছিল। এই সরকার সেগুলো ধারাবাহিকতা রক্ষা করছে এবং সেগুলোর উন্নয়ন আরও ত্বরান্বিত করছে। এবং সেই জায়গাগুলোয় যে বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘ্নে, বিনা বাধা এবং সম্পূর্ণ সরকারি সহযোগিতায় বিনিয়োগ করতে পারে, কারখানা করতে পারে, সেই বিষয়গুলোই তাদেরকে দেখানো হচ্ছে। আর এখানে মূলত বাংলাদেশের সম্ভাবনাটা তুলে ধরা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই ধরনের বিনিয়োগ সামিট কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে আসলে বিনিয়োগ আসার পর যা হয়, অর্থাৎ আপনি মনে রাখবেন যে একটি বিনিয়োগের জন্য বা একটি কারখানার জন্য 2 ধরনের সেবা লাগে। এক ধরনের সেবা হচ্ছে ইউটিলিটি সেবা, গ্যাস বিদ্যুৎ পানির দরকার হয়, জমির দরকার হয়। আরেক ধরনের সেবা হচ্ছে যে এই গ্যাস বিদ্যুৎ পানি পেতে বিভিন্ন সরকারি অফিসে যেতে হয়, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের আচার ব্যবহার, কাজের মান, কাজের গতি এবং সেইখানে কতটা সময়, প্রসেস, খরচ লাগে, সেই বিষয়গুলো সম্পৃক্ত। নতুন সরকার, অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে তাদের যে নেতৃত্ব, তারা মনে করেন তারা একটি নতুন যুগের সঙ্গে আছেন, কারণ এই জুলাই অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে এবং এই অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃত্ব বলছে তারা এই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে চান এবং তারা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটি বিদেশিদের কাছে তুলে ধরতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা বা দেশি বিনিয়োগকারীরা
তাদেরকে যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটি আসলে মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হবে। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে বিদেশি দেশি বিনিয়োগকারীদের বারবার আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে নানা রকম মেসেজ দেওয়া হয়েছে, দেশে বিদেশে নানাভাবে রোড শো করা হয়েছে, সামিট করা হয়েছে, কিন্তু বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি কারণ এখানে গ্যাস পানি বিদ্যুতের সংকট রয়েছে, উন্নতি হয়নি কারণ এখানে সরকার। রুহুল আমিন, ধন্যবাদ আপনাকে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রুহুল আমিন।